শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। তরুণদের রাজনৈতিক দলগুলোর জোট গঠনের সিদ্ধান্ত হয়নি এখনো। তফসিল ঘোষণার পরই পরিষ্কার হবে ভবিষ্যৎ। কিভাবে সামনের নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনের নির্বাচনকে আমরা ফেস করতে পারি সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে। না, এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই না। এখন তো একমতই হই না আমরা। প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি। আমরা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে যদি সম্ভব হয় প্রগতিশীল দল, মধ্য বামপন্থী, মধ্যপন্থী অনেকগুলি দল এখানে কাজ করছে। রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত দলগুলোর সংলাপে আলোচকরা। গণভোট নির্বাচনের আগেই হওয়া উচিত, লন্ডনে বললেন জামায়াত আমির। নিষেধাজ্ঞা উঠে গেলেও পর্যটক উপস্থিতি নেই সেন্ট মার্টিনে। শুধু দিনে ভ্রমণের অনুমতি দেয় আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের। জাহাজ না চালানোর ঘোষণায় দ্বীপবাসী হতাশ। ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর মাস গেল অক্টোবর, 80 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 22,000। ডিসেম্বর পর্যন্ত প্রকোপের সংখ্যা কীটতত্ত্ববিদদের। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু, কারণ কোনো ওষুধপাতি দেয় না। বলতেছি বারবার এই যে আমরা লোক নাই গা, আপনারা আসতেছেন না কেন ওই স্যালাইন দেওয়ার জন্য? স্যালাইন দেবো, আমরা লোক নাই গা। 15 বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ কমে আসতে শুরু করে, কিন্তু এবছর তা হবে না। এবছরে নভেম্বর তো থাকবেই, ডেঙ্গু ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি। টার্মিনাল সহ বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদ। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত দৃষ্টি আপনাদের সাথে আছি। টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10 থেকে 25 টাকা পর্যন্ত ছাড়। অনেকদিন ধরে আলোচনা চললেও অপেক্ষাকৃত তরুণদের রাজনৈতিক দলগুলোর জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত এনসিপি সহ তারুণ্য নির্ভর এমন দলগুলো নির্বাচনী জোট হবে কিনা তা নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে। এই দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াও নিয়ে বিভক্তি আছে। নেতারা বলছেন আগামী দিনের রাজনীতিতে নতুন বন্দোবস্ত চান তারা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। আর কখনোই বিভাজিত করা যাবে না। গত 28 ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বাধীন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে জোট গঠনের কথাও শোনা যায় জোরালোভাবে। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল। রাজনীতির মাঠে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে। এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় থাকা 9টি দলের মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার 6টি দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চও রয়েছে। তবে কতটা সত্যতা রয়েছে এই তথ্যে? মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে জানা গেল জোটবদ্ধ হওয়া নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার, তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। কিভাবে সামনের নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনের নির্বাচনকে আমরা ফেস করতে পারি সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আসলে ফিক্সড কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পেরেছি বিষয়টা এখনো পর্যন্ত সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। না, এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই না। এখন তো একমতই হই না আমরা। প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি। আলোচনা এখনো চলমান আছে, কোনো সিদ্ধান্তে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। এক্ষেত্রে যদি সম্ভব হয় প্রগতিশীল দল, মধ্য বামপন্থী, মধ্যপন্থী অনেকগুলি দল এখানে কাজ করছে। রাজনৈতিক দলগুলোর নেতারা জানান আগামী দিনে রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চান তারা। ভোটের মাঠে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলো নতুন মেরুকরণ করতে চাইলেও নানামুখী শঙ্কাও আছে। তবে তফসিল ঘোষণার পরপরই চূড়ান্ত হবে এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ। জোটের বিষয়টাতে এনসিপি এখনো পর্যন্ত সবার জন্যই ওপেন রয়েছে। আবার একই সাথে আমরা জোট করব কি করব না সেই সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে গ্রহণ করিনি। সেই সিদ্ধান্তগুলো আমরা হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমরা গ্রহণ করতে পারবো। নেতৃত্বের প্রশ্নটা তো আমরা আমাদের গণতন্ত্র মঞ্চে যেভাবে কাজ করি, কোনো একক দল কোনো নেতৃত্ব দেয় না।
তো এটা আসলে ওই ধরনের কোনো একটা নির্দিষ্ট দলীয় নেতৃত্ব আমরা আর অনেকগুলো দল কাজ করবে এইরকম কোনো জোটের জায়গা আমরা এখন ভাবিনি। ফলে বিএনপির যেই রাজনৈতিক চিন্তা, জামাতের যে রাজনৈতিক চিন্তা, আওয়ামী লীগের যে রাজনৈতিক চিন্তা, জাতীয় পার্টির রাজনৈতিক চিন্তার বাইরে এসে নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা জোট, একটা অ্যালায়েন্স, একটা নতুন রাজনৈতিক ধারণা তৈরির জন্য আমরা চেষ্টা করছি। বিএনপি জামায়াতের রাজনৈতিক চিন্তার বাইরে যেতে চান এই দলগুলোর নেতারা, কিন্তু শেষ পর্যন্ত পুরনো এই দল দুটির আসন সমঝোতার সম্ভাবনাও আছে মধ্যমপন্থী এইসব দলের সাথে। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে, অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতিবিদদের উচিত আগামীর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া। তরুণরা এলে দেশের অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন বিভিন্ন দলের নেতারা। সকালে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক সংলাপে কথা বলেন তারা। তরুণদের নিয়ে আয়োজিত সংলাপে বক্তাদের মতে রাজনীতিতে তরুণদের আগ্রহ কম, তবে অর্থনৈতিক ও চারিত্রিক অসততা থাকলে রাজনীতিতে আসা উচিত নয়। সব ধরনের বৈষম্য দূর করার উপরও গুরুত্ব দিয়ে এই নেতারা বলেন, অনিয়মের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, এই লড়াইয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা। সংলাপে উঠে আসে জুলাই সনদ, গণভোট, নির্বাচন সহ রাজনীতির নানা ইস্যু। একটা পৌঁছানোর ব্যবস্থা বলতে পারো ওরে আমার ভাই। জাতীয় নির্বাচনের এই শাশ্বত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত কোনো কিছুর সমাধান হতে পারে না। ঐক্যমত্য কমিশনের কাজের শুরুর দিকেই আমি হাসছিলাম, প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে। ওনারা বলছেন নোট অফ ডিসেন্ট সহ যেটা, এটা হচ্ছে আমাদের কার্যবিবরণী। ডিসিশনে কখনো নোট অফ ডিসেন্ট লেখা হয় না, এটা হচ্ছে ওনাদের আর্গুমেন্ট। অধিকাংশ দলগুলো ঐক্যমত হয়েছে যে পরিবর্তনগুলো আনা উচিত। পরিবর্তন কিভাবে আসবে সেটার প্ল্যানটা তখন করা হয় না। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াত ইসলাম, আর প্রবাসীদের ভোটাধিকারও নিশ্চিত করবে বলেও জানান তিনি। গুম খুনের অভিযোগে অভিযুক্ত 25 সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ। কুমিল্লায় কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্ট মার্টিনের দুয়ার। তবে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন মালিকরা। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপে নভেম্বরে শুধু দিনের বেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। দিনে মাত্র 2000 ভ্রমণ পিপাসু সুযোগ পাবেন যাওয়ার, তবে সরকারি 12টি নির্দেশনা মানতে হবে। এদিকে সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন কড়াকড়ির কারণে পর্যটক খরার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আর এমন ঘোষণায় সেন্ট মার্টিনের ব্যবসায়ীদের প্রস্তুতিও শঙ্কার মুখে পড়েছে। আমরা একটু সেন্ট মার্টিন থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন। তুহিন, আপনি যেমনটি আমাদের এর আগের ঘন্টার সংবাদেও জানাচ্ছিলেন যে পর্যটকরা তো এখন পর্যন্ত দ্বীপে যাওয়া শুরু করেনি, এবং তার মধ্যে আবার জাহাজ না চালানোর একটি ঘোষণাও দিয়েছেন জাহাজ মালিকরা। সব মিলিয়ে কি অবস্থা দেখছেন জানাবেন। দ্বীপবাসীর হতাশার কথা তো আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে আবার আবহাওয়া খারাপ। এই আবহাওয়া খারাপের অবস্থায় সাগর উত্তাল থাকে, সেখানে এমনি ছোট ট্রলার বা স্পিড বোট চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। আর জাহাজ মালিকরা যেহেতু চালাচ্ছেন না, সে কিন্তু বিকল্প কোনো উপায়েও আসার কোনো
পর্যটক আসার কোনো উপায় নেই, সেটারই প্রভাব পুরো দ্বীপ জুড়ে পড়েছে। আজকে আমরা সকাল থেকে দেখেছি যে দ্বীপে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বা বিভিন্ন হোটেল রিসোর্ট বা পর্যটন রিলেটেড ব্যবসা বাণিজ্যের সাথে বা ছোটোখাটো চাকরি করতেন, তারা হতাশ হয়ে তারা এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে তারা টেকনাফ হয়ে অন্য কোনো কাজের সন্ধানে চলে যাচ্ছেন। আমরা সকাল থেকে সেই মানুষগুলোকে দেখেছি এবং তারা বলেছেন যে এখানে যেহেতু কাজের কোনো সন্ধান নেই, আশা নেই, আমাদেরকে বাইরে চলে যেতে হবে। আর বেশিরভাগ মানুষই এই ছোটোখাটো ব্যবসার উপর নির্ভরশীল। আর তাছাড়া যারা দ্বীপবাসী আছে শতকরা 10 ভাগেরও কম তারা মাছ ধরার উপর নির্ভরশীল। সেই মাছ ধরাটাকেও তারা বলছেন যে দীর্ঘ সময় প্রায় 2 মাসের মতো নিষেধাজ্ঞা থেকে সাগর উত্তাল থেকে মাছ ঠিকমতো ধরতে পারে না। এই কারণে দ্বীপের অর্থনৈতিক অবস্থা আসলে একেবারেই করুণ, একেবারেই নাজুক। আমরা কিছু দোকানদারের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে দ্বীপবাসী যখন ক্ষুধার্ত অবস্থায় দোকানে বাকি নিতে আসে, সে বাকি দিতে তারা দ্বিধাবোধ করেন, কিন্তু না দিয়েও উপায় নেই। না দিলে তারা খাবে কিভাবে? তারা 500 টাকার বাজার করে নিয়ে 100 টাকাও দিতে পারছেন না, বাকিটা পুরোটাই বাকি রাখছেন। তো এইভাবে কতদিন চলবে এটা নিয়ে তারা খুব সংশয় আছে এবং সরকারের এই সিদ্ধান্তকে তারা একটি তামাশার সিদ্ধান্ত বলা হচ্ছে, যে তারা আসলেই এই দ্বীপে পর্যটক বা এই পর্যটন রিলেটেড ব্যবসা হয়তো করতে চান না। এই কারণে তারা নানা রকম বিধিনিষেধ দিয়ে একটা মানে স্ট্রাগল তৈরি করেছে যে এটার কারণে যেন পর্যটকরা নিরুৎসাহিত হয়, তারা যেন না আসে। আর এটার কারণেই দ্বীপবাসীর দাবি যে বিকল্প কর্মসংস্থান না হলে দ্বীপের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভেঙে পড়বে, যেটা তারা খুব হতাশার সাথে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি, আমরা শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ তুহিন। সবুজ পাহাড়, বয়ে চলা সাঙ্গু নদী আর ঝর্ণার স্ফটিক ধারা, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক ভুবন বান্দরবান। দীর্ঘদিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে থানচি তিন্দু রুট। এতে আবারও সরগরম হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। ভ্রমণ পিপাসুদের জন্য রেমাক্রি ও নফাখুম পুরোপুরি উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের। সবুজ পাহাড়ে মেঘের খেলা, সাঙ্গু নদীর আঁকাবাঁকা স্রোত আর ঝর্ণার কলকল ধ্বনি, প্রাকৃতিক সৌন্দর্যের রানী বান্দরবান এখন পর্যটকদের পছন্দের শীর্ষে। দীর্ঘদিন পর খুলে দেয়া হয়েছে থানচি এলাকার তমাতুঙ্গি রাজাপাথর। বান্দরবান শহর ছাড়াও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন পর্যটকরা, উপভোগ করছেন নৈসর্গিক সৌন্দর্য। থানচির অদূরে তমাতুঙ্গি ভিউ পয়েন্টে ভিড় করছেন বাইকাররা। এসে খুব ভালো লাগছে, পরিবেশটা খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। তবে এই যে আমাদের প্রকৃতিটাকে প্রকৃতির মতো করে রাখলেই ভালো হবে। বান্দরবানের যে সৌন্দর্য সেটা এতই আলাদা, এত ইউনিক আর এত মাইটি যে আসলে বলে শেষ করা যাবে না। সাঙ্গু নদীর স্রোত ভেদ করে রোমাঞ্চকর বোট জার্নি উপভোগ করছেন পর্যটকরা। তিন্দুর বিখ্যাত রাজাপাথর দেখতেই তাদের উচ্ছ্বাস বেশি। এছাড়া বাংলার নায়াগ্রা খ্যাত রেমাক্রি ঝর্ণার মনোমুগ্ধকর দৃশ্যে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। অসাধারণ, মানে এটা আসলে যারা আসেন নাই তাদেরকে আসলে বলে বোঝানোর মতো কিছু নাই। সৃষ্টিকর্তা নিজের হাতে বানানোর যেই মহিমাটা এটা আসলে এখানে পাওয়া গেছে। বান্দরবনের এই রিমাক্রি জলপ্রপাত আজকে সত্যি দেখলাম, আসলেই ভিউটা কিন্তু অসাধারণ। বর্তমানে প্রশাসনের অনুমতি রাজাপাথর পর্যন্ত থাকলেও পর্যটকরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে যাচ্ছে রেমাক্রি ও নাফাকুম পর্যন্ত। তাই দ্রুত এসব পর্যটন এলাকা উন্মুক্ত করার দাবি পর্যটক ও স্থানীয়দের। পর্যটন লস করে আপনি প্রকৃতি রক্ষাও করতে পারবেন, এটা সাময়িক, আলটিমেটলি এটার কোনো লাভ হবে না। আমাদের এই জায়গাগুলো এত সুন্দর, মানুষজন খুব ভালো, চমৎকার, আমাদের গাইড খুব ভালো, আমাদের হেল্প করেছে। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরের প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়। বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা, আর এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। অনশনরতরা বলেন, নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বছরে 1000 কোটি টাকা রাজস্ব দেয়, আর সেটি বিদেশিদের হাতে তুলে দেয় আত্মঘাতী সিদ্ধান্ত। এছাড়া দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সাথে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে বলেও তারা দাবি করেন। বলেন, এমন কর্মকাণ্ড স্বচ্ছতা ও জনগণের জানার অধিকার লঙ্ঘন করছে। সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বন্দর অচল সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অফি। চট্টগ্রামে তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। অফি, কি বলছেন অনশনরতরা? গণ অনশন কর্মসূচি সম্পর্কে একটু জানাবেন। অনশন কিন্তু সকাল ৯টা থেকে শুরু হয়েছে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। তারা বলছিলেন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র বা যে পায়তারা, সেটি তারা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছেন এই অনশনের মাধ্যমে। এর আগেও কিন্তু এটি নিয়ে নানাভাবে আসলে সমাবেশ বা মানববন্ধন তারা করেছেন। বক্তারা আসলে বলছিলেন যে এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, সেটি যদি অতি বিলম্বে সে সিদ্ধান্ত থেকে তারা সরে না আসে, সেক্ষেত্রে তারা আগামী দিনে কঠোর কর্মসূচি দেবেন। এবং তারা বলছিলেন যে বিনা প্রতিরোধে এই চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বন্দর এলাকায়, আপনি জানেন যে 1 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে এবং চট্টগ্রাম বন্দর ২৫০০ কোটি টাকার বেশি লাভ আছে উল্লেখ করে এখানকার যে আন্দোলন, অর্থাৎ এই গণ অনশনে যারা শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বা শ্রমিকরা এখানে এসেছেন, তারা বলছিলেন এই এত লাভের পরেও আসলে বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেওয়ার আগে তাদের মুনাফা নিশ্চিতের জন্য সরকার বন্দরে ট্যারিফ ৪১% পর্যন্ত বাড়িয়েছে। এবং এই যে একটি সিদ্ধান্ত নেওয়ার যে এখতিয়ার বা ন্যায্যতা, এই বিষয়টি নিয়ে তারা আসলে প্রশ্ন করছিলেন এবং তারা বলছেন যে এটি যেন সরকার কি জন্য করছেন বা সরকার কাদের ইন্ধনে এবং কোনো বিদেশি ষড়যন্ত্র রয়েছে কিনা, সে বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে প্রশ্ন উঠানো হচ্ছে। তারা বলছেন যে এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে বন্দরে যারা আসলে শ্রমিক রয়েছেন তারাও বিভিন্নভাবে তারা বেকার হবেন, এমন শঙ্কা কিন্তু করা হচ্ছে। আপনি জানেন এই এনসিটি টার্মিনালটি কিন্তু জুলাই মাসে বর্তমানে এটি পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত ড্রাই ডক লিমিটেড। তারা 6 মাসের জন্য এটি পরিচালনা করবেন এবং বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই টার্মিনালটি বিদেশিদের হাতে দিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র বা যে পায়তারা করা হচ্ছে, এর প্রতিবাদে কিন্তু তারা আজকে এই অনশন করছেন। এবং এরই মধ্যে যদি সেই বিষয়গুলো সামনে থেকে সরে না যায়, অর্থাৎ এই সিদ্ধান্ত থেকে তারা সরে না যায়, সেক্ষেত্রে এই যে শ্রমিক ঐক্য পরিষদ যারা আছেন তারা আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দিবেন। তারা চাচ্ছেন এই যে বিদেশি বন্দরের বিদেশিদের হাতে বন্দরটি না দিয়ে দেশীয় কর্মচারী বা দেশি কোম্পানিগুলোর মাধ্যমে থাকলে সেক্ষেত্রে বন্দর আরো লাভবান হবে, এমন আশা কিন্তু এই আশা করছেন। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর। রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২,০০০ মানুষ, মৃত্যু হয়েছে ৮০ জনের। বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। কীটতত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ ২৪ ঘন্টায় রোগী ভর্তি ১৪৯ জন, এর মধ্যে ১২৮ জনই ডেঙ্গু আক্রান্ত, যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি। এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন ২৭৯ জন। হাসপাতাল বলছে ভর্তি রোগীদের ৮০ ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা। এছাড়া রাজধানীর ভাটারা, বাড্ডা ও ডেমরার রোগীও আছে। আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী, কারণ কোনো ওষুধপাতি দেয় না। ডিসপেন্সাল সিরিঞ্জ কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে, স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে, দিব না, নিয়ে আসেন। বলতাছি বারবার এই যে আমরা লোক নাই গা, আপনারা আসতেছেন না কেন স্যালাইন দেওয়ার জন্য? স্যালাইন দেবো, আমরা লোক নাই গা। গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল ৬১,০০০। এবার তা প্রায় ৭০,০০০-এ ঠেকেছে। গত ৩ মাসে আক্রান্তের সংখ্যা বেশি। আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী। ডেঙ্গু রিপিটেডলি যত হবে, অর্থাৎ আরেকটা স্ট্রেন দ্বারা 4টা স্ট্রেন আছে, কাজে 4 বার হওয়ার সুযোগ আছে, তো তত তার জটিলতা বেশি হয় এবং এটা অনেক সময় বোঝা যাচ্ছে না। মানে পেশেন্ট ভাবছে জ্বর ছেড়ে গেছে, একটু দুর্বলতা লাগছে, জ্বর বলে দুর্বলতা, কিন্তু তার ভিতরে আসলে ইতিমধ্যেই অনেক বড় ঘটনা ঘটে গেছে যেটা বুঝতে পারছেন না। ডেঙ্গু চিকিৎসায় আগের চেয়ে বেড়েছে সক্ষমতা, কিন্তু থামেনি মৃত্যু। চলতি বছর মারা গেছেন ২৭৮ জন। এর মধ্যে গত ৩ মাসে মৃত্যু হয়েছে প্রায় ২০০ জনের। রোগী জানি ডেঙ্গু জানতে পারে তাড়াতাড়ি, এই জন্য আমরা ডেঙ্গুর টেস্টটা বিনামূল্যে করেছি। হ্যাঁ, শুধুমাত্র ৫০ টাকার জন্যও জানি কেউ টেস্ট দেরিতে না করে এবং দেরিতে না আসে। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চলতি বছর ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও মশা মারার তেমন উদ্যোগ ছিল না বললেই চলে। কীটতত্ত্ববিদেরা বলছেন আরও 2 মাস থাকবে এই রোগের প্রকোপ। এখনো এই স্পর্শের ঘনত্ব ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। অন্যান্য বছর যেমন ডেঙ্গু পরিস্থিতি নভেম্বরে বেশ
কমে আসতে শুরু করে, কিন্তু এবছর তা হবে না। এবছরে নভেম্বর তো থাকবেই ডেঙ্গু, ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে প্রায় ৩,০০০। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। আমরা একটা বিরতিতে যাচ্ছি আর ফিরে এসে থাকছে। সমবায় প্রতিষ্ঠানগুলোতে দুর্বল তদারকিতে খোয়া যাচ্ছে গ্রাহকের অর্থ। অধিদপ্তরের জনবল বৃদ্ধি সহ দুর্নীতি বন্ধের তাগিদ। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামীর মহাসম্মেলন, এরই মধ্যে সম্মেলনে আসতে শুরু করেছে সংগঠনের নেতাকর্মীরা। আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন সেখানেই আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। রবিন, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন, আজকের আয়োজন সম্পর্কে একটু জানতে চাই। বৃষ্টি বলা ছিল মঞ্চ প্রস্তুত, কিন্তু এখন পর্যন্ত আসলে সেভাবে উপস্থিতিটা ঘটেনি। মূলত জোহরের নামাজের সময়, জোহরের নামাজ শেষ করেই আসলে এই উপস্থিতিটা ঘটবে বলে আশা করা হচ্ছে। আজমতে সাহাবা মহাসম্মেলন, যেটি আয়োজন করেছে মূলত স্থানীয় কাশিমি পরিষদ এবং মনির হোসেন কাশিমি, যিনি এই সভার সভাপতিও মুফতি মনির হোসেন কাশিমি, যিনি মুহতামিম জামিয়া মাদানিয়া বাড়িধারা যে মাদ্রাসা রয়েছে সেটির। এবং এই আজমতে সাহাবা মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, এবং এর বাইরেও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন চট্টগ্রামের সেই বিখ্যাত হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ পীর মধুপুরী, পীর সাহেব মধুপুরী, তিনিও উপস্থিত থাকবেন। এই মহাসম্মেলন থেকে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যেমনটি থাকবেন, ঠিক তেমনি হেফাজতে ইসলামের পাশাপাশি জমিয়তে উলামা ইসলাম, যেই জমিয়তে উলামা ইসলাম নারায়ণগঞ্জের সভাপতি হচ্ছেন মুফতি মনির হোসেন কাশিমি, এবং সেই সঙ্গে তিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবও বটে। তাঁদের উপস্থিতিটা বেশ লক্ষণীয় থাকবে। এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই সভায় বা এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হবেন। মূলত নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নির্বাচন করতে চান মুফতি মনির হোসেন কাশিমি, তিনি মনোনয়ন প্রত্যাশী। জমিয়তে উলামা ইসলাম, যেটি হেফাজতে ইসলামের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু হেফাজতে ইসলাম যেহেতু অরাজনৈতিক একটি সংগঠন, সেক্ষেত্রে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই নির্বাচন বা রাজনীতি কেন্দ্রিক কোনো ধরনের বক্তব্য না থাকলেও জমিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দ যেহেতু এই আয়োজনের নেপথ্যে থাকছেন, তাদের তরফ থেকে আগামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি কিংবা জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক যে কটি দল নানান ধরনের কর্মসূচি পালন করছে, সেসব নিয়ে এক ধরনের অবস্থান কিন্তু স্পষ্ট হবে আজকের এই মহাসম্মেলন থেকে। সে সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যেহেতু উপস্থিত থাকবেন, তিনিও একটি হয়তো বা বার্তা দেবেন যে এই ধর্মভিত্তিক সংগঠনের পাশাপাশি যে ধর্মভিত্তিক দলগুলো এটির সঙ্গে সম্পৃক্ত, তাদের নিয়ে বিএনপির কোন ধরনের অবস্থান কিংবা নির্বাচনী সমঝোতার কোনো পরিকল্পনা আছে কিনা, সেটিও আশা করা হচ্ছে এই আজমতে সাহাবা মহাসম্মেলন থেকে স্পষ্ট হওয়ার। দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যেটি 4টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। এখনকার আপডেট জানানোর জন্য অনেক ধন্যবাদ রবিন। দেশি বিদেশি 11টি অস্ত্র সহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। নরসিংদীর রায়পুরা থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। সকালে রাজধানী কারওয়ান বাজারের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অভিযানের সময় র্যাব সদস্যদের উপরও হামলা করে গ্রেফতারকৃতরা। মূলত এলাকার বালু মহাল দখল, চর দখল, বাজার দখল এবং আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে, আর সেগুলো নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় অস্ত্র। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করা হতো, আর কিছুটা অরক্ষিত থাকায় দেশের নৌপথ দিয়ে অস্ত্রগুলো দেশে আনা হতো। এক প্রশ্নের জবাবে র্যাব জানায়, নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে, শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে। 8 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই, এবং আমরা যখন অভিযান পরিচালনা করি তখন তারা আমাদের উপরেও হামলা করার চেষ্টা করেছে। ককটেল এবং কিছু শর্টগানের গুলি পর্যন্ত তারা দূর থেকে করেছে। যে অপরাধ করে থাকে সে কোন পলিটিক্যাল দলের, এটা দেখার বিষয় আমাদের না। খুলনার নতুন কারাগারে বন্দি স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টায় পুরাতন জেলা কারাগার থেকে প্রাথমিকভাবে 100 বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর পর্যায়ক্রমে জেলার 9 উপজেলার কয়েদি এবং হাজতিদের নতুন কারাগারে রাখা হবে। পুরাতন কারাগারে রাখা হবে খুলনা মেট্রোপলিটন এলাকার বন্দীদের। 2011 সালে এই নতুন কারাগার নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ শেষে হস্তান্তরের পর আজ আনুষ্ঠানিকভাবে বন্দীদের সরিয়ে নেওয়া হয়েছে। এতদিনের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আল্লাহ যদি সহায় থাকে, আমরা আজকে 100 জন বন্দী নিয়ে এই কারাগারের কার্যক্রম চালু করব।
উদ্দেশ্য মহৎ, যৌথ উদ্যোগে একত্রিত হবে পুঁজি, আর সেই তহবিল দিয়েই নতুন উদ্যোগ বাস্তবায়ন হবে, মিলবে কর্মসংস্থান, নিশ্চিত হবে অর্থনৈতিক মুক্তি। কিন্তু সমবায় বা যৌথ এই প্রচেষ্টায় সুফল কতটুকু মিলেছে? নানা অনিয়ম এবং লুটপাটে বিপর্যস্ত সমবায় খাত, দুর্বল তদারকি ব্যবস্থায় খোয়া যাচ্ছে সাধারণ মানুষের অর্থ। আর এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে জাতীয় সমবায় দিবস। এবারের প্রতিপাদ্য সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। সহকর্মী রিমন রহমানের রিপোর্ট। রাজধানীর দারুস সালাম এলাকায় মিরপুর সড়কে চোখ রাখলেই দেখা মিলবে বিপণী বিতান, বড় সাইনবোর্ডে লেখা সমবায় বাজার। এই বিক্রি কেন্দ্রে আছে হরেক রকম পণ্য, কিন্তু সমবায়ীদের অংশগ্রহণ নেই বললেই চলে। অথচ এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্যই ছিল ন্যায্য মূল্যে বিক্রি হবে সমবায়ীদের পণ্য, ভাঙবে বাজার সিন্ডিকেট। না, সমবায় আমরা বাইরে থেকে বিভিন্ন ওষুধ থেকে ডিলার থেকে আমরা মাল নিই, বিভিন্ন কোম্পানি ডিলার প্রতিনিধিরা আসে, ওনাদের কাছ থেকে আমরা মাল নিই। তদারকি এবং সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বন্ধ হয়ে গেছে ভালো এই উদ্যোগ। শুধু সমবায় বাজারই নয়, সমবায় ব্যবস্থায় ফেরেনি শৃঙ্খলা। দেশে নিবন্ধিত সমিতির সংখ্যা 1,74,000। আগের বছরের তুলনায় সমিতির সংখ্যা কমলেও কিছুটা বেড়েছে সদস্য সংখ্যা এবং সঞ্চয়ের পরিমাণ। কিছু টাউটবাটপার নেতৃত্বে আসে, তারা কুক্ষিগত করে সাধারণ মানুষকে তারা প্রতারণা করে। এই সমস্ত টাউটবাটপার যারা আছে তাদের কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তাদের একটা সমঝোতা থাকে। কাজেই দেশের রাজনৈতিক পরিবর্তন হইলেও, কোনো কিছু হইলেও এই সমস্ত যারা নেতৃত্বের নামে লুটপাট করে, প্রতারণা করে, তাদের কিন্তু বিচার সালিশ কোনোদিনও কখনো হয় না, দুই একটা ব্যতিক্রম ছাড়া। প্রান্তিক পর্যায়েও থেমে নেই অব্যবস্থাপনা। ধরা যাক রাজবাড়ির কথা। নিজ জেলাতেই সেলিনা পারভিন সমবায় কর্মকর্তা, তার বিরুদ্ধে ঘুষ লেনদেন, অবৈধ সম্পদ অর্জনে নানা অভিযোগ উঠেছে। সমবায় অধিদপ্তর থেকে তদন্ত কমিটি করেই দায়িত্ব শেষ। আলোর মুখ দেখছে না সেই রিপোর্ট। বেশিরভাগ জেলাতেই আছে এমন নানান অনিয়মের চিত্র। ক্ষুদ্র সমবায়ীদের অর্থ নিয়ে লাপাত্তার ঘটনাও অহরহ। 68% টাকা নিয়ে যাচ্ছে, বিভিন্ন তহবিলে চলে যাচ্ছে ট্যাক্স টুক্সের ভিতরে। তাহলে সমবায়ীরা কী পাবে? একদিকে সমবায় সমিতির ইমেজ প্রবলেম আছে, অনেক দুশ্চরিত্র মানুষ এর ভিতরে ঢুইকা সমিতি করে টাকা পয়সা লুটপাট করছে, সেগুলি তো বিচার আচার তাদের হাতে ছিল। কই আইডিএলের বিচার হয়েছে, শফিক ঘুরে বেড়াচ্ছে এই দেশে, ম্যাক্সিমের লোকদের বিচার হয়েছে, ওই আমাদের ডেস্টিনির লোকদের বিচার হয়েছে, তো এগুলি তো বিচার আচার করলেন না। সমবায়ে ঘটেছে বড় বড় অনিয়ম। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভে বিনিয়োগ করে 1300 কোটি টাকা ফিরে পায়নি গ্রাহক। সমবায় প্রতিষ্ঠান কাল্প থেকে লুট হয়েছে 100 কোটি টাকার বেশি। আজিজ কোঅপারেটিভ থেকে পাচার হয়েছে গ্রাহকদের 300 কোটি টাকা। তাদের যে অডিট হচ্ছে এই সম্পর্কে কোনো ধারণা নাই, তাদের হিসাব ঠিক মতো রাখা হচ্ছে কিনা এগুলো সম্পর্কে সাধারণ যারা অশিক্ষিত মানুষজন আছে অনেকেরই এই সম্পর্কে কোনো ধারণা নাই। আমরা এই সকল বিষয়েও এখন আমরা ট্রেনিং দিচ্ছি। সমবায়ীদের পণ্যগুলো আসলে এখানে তুলে ধরার কথা এই বাজারে, কিন্তু সেগুলো হচ্ছে না, বা তারা অন্য কোনো কার্যক্রম চালাচ্ছে। তো তখন আমাদের স্বাভাবিকভাবে এগুলো আমরা রাখতে পারছি না। তো এখন আমাদের নিরীক্ষাগুলোও কিন্তু ডিজিটাল ব্যবস্থাপনায় হবে, মানে এই জায়গাটাতেও আমাদের আসলে খুব ফাঁকি দেওয়ার স্কোপ আর থাকবে না। জনবল সংকটে ব্যাহত হচ্ছে সমবায় অধিদপ্তরের স্বাভাবিক কার্যক্রম। নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের অফিসগুলোর দুর্নীতিও বন্ধ করা জরুরি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বেতন ভাতা বৃদ্ধি সহ 4 দফা দাবিতে মানববন্ধন করেছে যশোর গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে 200 শতাধিক কর্মচারী মানববন্ধনে অংশ নেন। বক্তারা বলেন, জেলায় গ্রামীণ ডাক বিভাগে কর্মচারী আছে 553 জন। ব্রিটিশ আমলের কাঠামোতেই তাদের বেতন ভাতা চলছে। জানান, পোস্ট মাস্টারের বেতন 4,460 টাকা, পিওনের বেতন 4,354 টাকা, রানার পান 4,177 টাকা, আর পরিচারিকার বেতন 4,060 টাকা। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি, বিলিকারীদের বাইসাইকেল ও পোশাক প্রদান সহ 20,000 টাকার উপরে পে স্কেল দেওয়ার দাবি জানান তারা। জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সফরে বরগুনায় সমন্বয় সভায় বক্তব্য রাখছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি। একই সাথে রুটিন যে পার্লামেন্ট, সে পার্লামেন্ট অ্যাক্টিভিটির মধ্যে চলছে। মূলত এখন সংকটের জায়গাটা হচ্ছে সেটি, এবং আমরা এখন একটা গণভোটের যে বিষয়টি, গণভোট একটা অর্ডার হবে, আলোচনা যেটি হচ্ছে না বা যেটি হওয়া প্রয়োজন, যে টেকনিক্যাল বিষয়টা যেটি আলোচনা হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে এটা অর্ডার জারি করতে হবে।
অধ্যাদেশ জারি করা যাবে না, সেটাকে কোনো আপনার কোনো প্রজ্ঞাপন জারি করা যাবে না, কি জারি, একটা অর্ডার জারি করতে হবে, আদেশ। এবং আদেশটা জারি করবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ক্রাইটেরিয়ায় উনি হচ্ছেন এই আদেশটা জারি করবেন, এই আদেশটা কোন ক্ষমতা বলে? এই ক্ষমতাটা হচ্ছে অভ্যুত্থান। আপনি 106 বিশেষ, আপনার কনস্টিটিউশন 106 দিয়ে সরকার গঠন করছেন না বিশেষ পরিস্থিতিতে, তাহলে এই সরকারের লেজিটিমেসি কোথায়? ঠিক একইভাবে এই অভ্যুত্থানের লেজিটিমেসির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অর্ডারটা জারি করতে হবে, আলোচনা যেটা হওয়া উচিত। বিতর্কটা রাজনৈতিক অঙ্গনে থাকবে, কিন্তু আমরাই তো বলেছি, আমরা তো বললাম প্রশ্ন উত্তর। আপনার নির্বাচন কমিশন সেখানে হচ্ছে এক ধরনের স্বেচ্ছাচারীমূলক আচরণ করছে, আমরা আমাদের জায়গায় স্টেটে চাই। এখন ব্যাখ্যা আপনি কিভাবে দেবেন, রাজনৈতিক দল কিভাবে দেবে, সেটার উপরে নিয়ন্ত্রণ তো আমাদের। যে প্রশ্নটা যে আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে বিএনপির সাথে আপনাদের একটা জোট হচ্ছে, এরকম কিছু সংবাদ আসতেছে, পাশাপাশি গণভোট নিয়ে আপনাদের দুইমুখী অবস্থান, এই জায়গা থেকে আপনারা বিএনপির সাথে জোট করছেন। গণভোটের সাথে কি অবস্থান? গণভোটের জায়গাটা বিএনপির যে অবস্থান, আপনাদের অবস্থান টোটালি একদম বিপরীতমুখী, সেই জায়গা থেকে আপনাদের বিএনপির সাথে জোট হওয়ার কোনো বিএনপির সাথে জোট হয়েছে মানে হবে, আপনারা কি জানেন কিনা আমি জানি, আপনারা জানেন? তাহলে আমাকে জানান, আমি জানি না। সংবাদ অনেক কিছু প্রচারিত হয়, আমার সম্পর্কে অনেক সংবাদ হয়, আমি সেটা আরেকটা বিষয় হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেখেন জোট বা এই বিষয়গুলো যারা সংস্কারের পক্ষে থাকবে, আমরা তো বলেছি সংস্কারের পক্ষে থাকলে আমরা আমাদের কাছে সাথে আসবে, আমরা তাদেরকে নিয়ে জোট করবো, সিম্পল। আমরা বিরতিতে যাচ্ছি আবারও, আর ফিরে এসে থাকছে। সুদানের দারফুরে এখনো চলছে হত্যা, লুটপাট, সহিংসতা। প্রাণ বাঁচাতে পালাচ্ছে বাসিন্দারা, ত্রাণ প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে আরএসএফ। জামালপুরের মাদারগঞ্জে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ হওয়া আরও এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। সকালে উপজেলার ভাটিয়ারচর আনারবাড়ি ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় কুলসুমের মরদেহ। এখনও আরেক শিশু বৈশাখী নিখোঁজ। গতকাল ঝিনাই নদীতে ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয় 5 শিশু, হঠাৎ করে উল্টে গিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় শিশু ও নদী তীরবর্তীদের আর্তচিৎকারে স্থানীয়রা গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে আবু হাসান, সাইবা ও পলির মরদেহ। আমরা এলাকাবাসী পরিবার কোনো দেখা যায় তাকান গেতেছে না, 5টা পোলাপান পানিতে পড়ে আছে। বলি বাবা পুরাই আঙ্গরও বাপ মায়ের তো দুনিয়ার তো শেষ হয়ে গেল, আর তো জীবনে পাবো না, সোনার ঘর বাড়ি সবই ভেয়ে থাকবো, আর তো পোলাপান পাবো না, তারা কান্দা কান্দে মরবো। পুকুর আর সাঁতার যেন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। একসময় 2000-এরও বেশি পুকুর থাকলেও আজ প্রায় পুকুরবিহীন নগরী ঢাকা। তাই তো রাজধানীর বুকে কিংবা শহরের কোনো প্রান্তে পুকুরের অস্তিত্ব মানেই নগরবাসীর উচ্ছ্বাস আর উচ্ছলতা। বাবার হাত ধরে সন্তানের সাঁতার শিখতে আসা কিংবা দল বেঁধে তরুণের ঝাপাঝাপি সবই হয় সেই পুকুরকে ঘিরেই। তেমনই এক পুকুর রাজধানীর আফতাবনগরের সামাদ সাহেবের পুকুর, যার গল্প জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী SRS আলী। মাঝ আকাশে হেমন্তের তপ্ত সূর্য, হাসপাস প্রাণ প্রকৃতির, এরই মাঝে একটু শীতলতা আর স্বস্তির খোঁজে দুরন্ত শৈশব। এমন দৃশ্য গ্রামের পরিচিত ছবি, কিন্তু কংক্রিটেড শহরে যেখানে জলাধারের আকাল, সেখানে কোথায় এমন সুবিশাল পুকুর পাড়? রাজধানীর আফতাবনগরের শেষ প্রান্তে প্রায় 3 বিঘা জায়গা জুড়ে এই পুকুরের অবস্থান। সামাদ সাহেবের পুকুর নামেই চেনেন আফতাবনগর, বাড্ডা, বনশ্রী ও এর আশপাশের এলাকার বাসিন্দারা। সাঁতার ও ব্যবহার সূত্রে পুকুরটি হয়ে উঠেছে কয়েক প্রজন্মের মিলনস্থল। আমাদের অনেক ভালো লাগে, আমরা প্রতি সপ্তাহে শুক্রবার ছুটি পেয়ে স্কুল ছুটি পেয়ে আসি। আমাদের আশেপাশে ওরকম পুকুর টুকুর নাই, তো এখানে পুকুরটা আছে, আসি কাকার কাছে। গ্রামের ফিল আসে যে আমরা গ্রামে আছি, আবার যে সবাই একসাথে মজা করতেছি, ডুবাচ্ছি। তো এটা আমাদের জন্য একটা ব্লেসিং। আমি জানি না এটা কতদিন থাকবে, তো যতদিন আছে ততদিন এটা আমরা ইউটিলাইজ করছি, এনজয় করতেছি সুইমিংটাকে। এই যে বাচ্চাদের সাঁতার শেখার বাবা, আমি ওয়েট করি, আর ওরা খুব মজা করে বাচ্চাদের সাথে। পানি অনেক বাচ্চারা আসা যাওয়া করে, এখানে বাচ্চাদের সাথে খেলা হয়, নতুন এক্সপিরিয়েন্স হয়, বাচ্চাদের একটা নতুন লার্নিং হচ্ছে।
এখানে আসার সুবাদে এটা একটা আমাদের জন্য বড় অপরচুনিটি। সুইমিং পুলে হয়তো বা যেতে সেক্ষেত্রে একটা এক্সপেন্সিভ, আবার টাইমিংয়ের ব্যাপার থাকে। পুকুরের মালিক আব্দুস সামাদ বলছেন, পৈতৃক এই জমি ভরাট করেননি তিনি। শহরের মানুষের চিত্ত বিনোদনের বন্দোবস্ত আনন্দ যোগায় তাকে। এটা আমরা পুকুর নিজেরা কাইটে রাখছি, পুকুর মাঠে কাইটে চতুর্পার ভাঙা তার বাদে এটা রাখছি। আমার সে ভালোই লাগে, আর গোসল করে বাচ্চা করে লয়ে আসে ময়মরুবিরা সাঁতার শেখায়, এটা ভালোই তো লাগে। কয়েক দশক আগেও ঢাকায় হাজারের বেশি পুকুর ছিল। কালের পরিক্রমায় সেই সংখ্যা নেমেছে হাতে গোনা কয়েকটিতে। শহুরে জীবনের ব্যস্ততা পেরিয়ে গ্রামীণ জীবনের স্বাদ আর স্বচ্ছ শীতল পানিতে গা ভাসাতে শহুরে মানুষরা এখানেই ভিড় করেন। তাদের প্রত্যাশা, ঢাকার অন্যান্য জলাশয়ের মতো সামাদ কাকার এই পুকুরটিও যাতে ভরাট না হয়ে যায়, দখল না হয়ে যায়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। হত্যা, ধর্ষণ আর লুটপাটের শহরে পরিণত হয়েছে সুদানের আল ফাশির। দারফুর অঞ্চলের শহরটি জুড়ে অব্যাহত আছে আরএসএফের নারকীয় তাণ্ডব। শহরটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে আধা সামরিক বাহিনীর সদস্যরা। প্যারামিলিটারি বাহিনী দখল নেয়ার পর এরই মাঝে নতুন করে আল ফাশির শহর ও এর আশপাশের এলাকায় অন্তত ৬২,০০০ বাসিন্দা ছেড়ে দিয়েছে। কেবল দারফুর নয়, উত্তর কর্দোফানেও চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। প্রাণ ভিক্ষা চেয়ে করুণ মিনতি, তবুও শেষ রক্ষা হয়নি। এভাবেই গুলি করে হত্যা করা হয় আল ফাশিরের এই বাসিন্দাকে। দারফুরের এই শহরটি জুড়ে চলছে নারকীয় তাণ্ডব। পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের লাশ। আধা সামরিক বাহিনী আরএসএফ আল ফাশির ঘাঁটি দখলের পর থেকেই অঞ্চলটিতে শুরু হয়েছে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ। পশুর মতো হিংস্র হয়ে উঠেছে বাহিনীটির সদস্যরা। হত্যা, লুটপাট, ধর্ষণ, বাদ নেই কোনো নৃশংসতা। জাতিসংঘ জানিয়েছে অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে আরএসএফ। তার উপর বেসামরিক নাগরিকদের উপর চালাচ্ছে পাশবিক নির্যাতন। নিরাপত্তার খোঁজে তাই উত্তর দারফুরের তাওইলা ও অন্যান্য শহরে পালাচ্ছে মানুষ। এরই মধ্যে আল ফাশির শহর ও এর আশেপাশের এলাকা ছেড়েছে ৬০,০০০-এর বেশি বাসিন্দা। উত্তর দারফুরের পরিস্থিতি এখনো ভয়াবহ। বেসামরিকদের উপর হামলা চলছেই। আল ফাশিরে মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ এবং নিরাপত্তা খুঁজতে চাওয়া মানুষ তাওইলা ও অন্যান্য শহরের দিকে পালাচ্ছে। নিরাপত্তার অভাবে পথে চলাচলও সীমিত রয়েছে। রাজধানী আলুবেদের উত্তরে অবস্থিত উত্তর কর্দোফানেও উদ্বেগজনক মানবিক পরিস্থিতি। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর হিসাব অনুযায়ী শুধু এই সপ্তাহে অঙ্গরাজ্যটির বারা শহর থেকে স্থানান্তরিত হয়েছে প্রায় ৩৬,০০০ মানুষ। সেখানে ৫ রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবককে ফাঁসিতে ঝোলানোর অভিযোগও উঠেছে প্যারামিলিটারি বাহিনীটির বিরুদ্ধে। উত্তর আফ্রিকার দেশটিতে চালানো নির্বিচার হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। দারফুর ও উত্তর কর্দোফানে বেসামরিকদের সুরক্ষা ও মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিতের জোর দাবি জানিয়েছে তারা। তুলেছে যুদ্ধাপরাধের তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি। রেজবানা সায়মা, যমুনা নিউজ। আবারও যাচ্ছি বিরতিতে, আর ফিরে এসে থাকছে। ক্যারিয়ারে প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার উঠল রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের হাতে। মৌসুমে সর্বোচ্চ ৪৪ গোলের স্বীকৃতি। ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কার হাতে উঠল রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। সবশেষ মৌসুমে লা লিগায় ৩১ গোলের পাশাপাশি লস ব্লাঙ্কোসদের হয়ে সব মিলিয়ে ৪৪ গোল করেন এই ফরওয়ার্ড। আর ইউরোপের লিগগুলোতে সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে ক্যারিয়ারে প্রথমবার এই পুরস্কার পেলেন এমবাপ্পে। রিয়ালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর এই অর্জন আছে ৪ বার। রিয়াল মাদ্রিদের জার্সিতে গেল মৌসুমটা দুর্দান্ত ছন্দে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় লস ব্লাঙ্কোসদের হয়ে নিজের অভিষেক মৌসুমে ৩১ গোল করেন এই ফরাসি তারকা। সব মিলিয়ে গেল মৌসুমে তার গোল সংখ্যা ৪৪, আর তাতেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে। ইউরোপের শীর্ষ লিগগুলোতে সর্বোচ্চ গোল করা ফুটবলারকে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার পক্ষ থেকে দেয়া হয় এই সম্মাননা। শুক্রবার বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের কোচ ও সতীর্থদের সামনে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের হাতে তুলে দেয়া হয় এই গোল্ডেন বুট। প্রথমবারের মতো ক্যারিয়ারে এই অ্যাওয়ার্ড পাওয়াটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি বিশ্বাস করি আমরা দল হিসেবে এই মৌসুমে অনেকগুলো ট্রফি জিতব। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আনন্দের। সবাই জানে এটা আমার ছোটবেলার স্বপ্ন ছিল। এখন আমি রিয়ালের হয়ে খেলছি। আশা
করি আমি এখানে অনেক বছর থাকবো। সবাইকে ধন্যবাদ। সতীর্থ আর সমর্থকদের সাপোর্ট ছাড়া এটা অসম্ভব ছিল। সর্বোচ্চ 62 পয়েন্ট পেয়ে এবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার হাতে ওঠে এই ফরাসি তারকার। সবশেষ 2014-15 মৌসুমে রিয়ালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদো জিতেছিলেন এই গোল্ডেন বুট। ক্যারিয়ারে মোট 4 বার এই অর্জন আছে CR7-এর। তবে রেকর্ড সর্বোচ্চ 6 বার বার্সেলোনার জার্সিতে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন লিওনেল মেসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগার সর্বোচ্চ গোল স্কোরার এই ফরওয়ার্ড। 10 ম্যাচে 11 গোলের পাশাপাশি সব মিলে 13 ম্যাচে করেছেন 16 গোল। সবাইকে পেছনে ফেলে পরবর্তী ইউরোপিয়ান গোল্ডেন বুটটাও নিজের করে রাখতেই চাইবেন এই ফ্রেঞ্চ সুপারস্টার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর এই ছিল আমার কাছে দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত।